এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম কামাল বেগম, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর তানিয়া। রাফি ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার গলার সোনার চেইনটা ভেঙে গিয়েছিল, ছেলে আমাকে নিয়ে স্বর্ণকারের দোকানে গেল মেরামতের জন্য। স্বর্ণকার চেইনটা দেখে বলল, ম্যাডাম, এটা খুবই পুরানো। নতুন একটা কিনে নিন। ছেলে নানা ডিজাইনের চেইন দেখাতে লাগল আমাকে। একটা জোড়া রিংয়ের সামনে দাঁড়িয়ে স্বর্ণকার বলল, সাহেব, বউয়ের জন্য ম্যাচিং রিং নিবেন। ছেলে এক জোড়া রিং কিনল। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, দুটো রিং কেন? পার্কের বেঞ্চে বসে সে একটা রিং আমার হাতে দিয়ে বলল, মা, এই রিংটা তোমার জন্য। আর এটা আমার রিংটা আমার আঙুলে পরিয়ে দিতে দিতে সে বলল, এই রিং যেমন গোল, তেমনি আমাদের ভালোবাসাও অসীম। মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। রিংটার উজ্জ্বল ঝিলিক আমার চোখে পড়ছিল। সে আমার হাত চেপে ধরে বলতে লাগল, মা, আমরা দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের পরিচয় জানবে না। তুমি আমার বউ হয়ে থাকবে। আমার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। সন্ধ্যার আলোতে রিংটা চকচক করছিল। সে বলল, মা, উত্তর দাও। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে রাফি আসলে কি বলতে চাইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো এই রিংটার মধ্যে কি আছে? আমি অবাক হয়ে বললাম, কি আছে? রাফি রিংটার ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বের করল। সেখানে লেখা ছিল একটা ঠিকানা। মা, এই ঠিকানায় আমাদের যেতে হবে। বাবা আমাকে বলেছেন তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এই ঠিকানায় যেতে। আমি আরও অবাক হয়ে গেলাম। কী রকম বিপদ? রাফি গম্ভীর হয়ে বলল, মা, বাবা গত সপ্তাহে যে ব্যবসায়িক ট্রিপে গিয়েছিলেন সেটা আসলে কোনো সাধারণ ট্রিপ ছিল না। তিনি একটা গোপন মিশনে গিয়েছিলেন। আর এখন তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার পা যেন মাটিতে গেড়ে গেল। তুমি কি বলছো রাফি? রাফি আমার হাত ধরে বলল, মা, বাবা আসলে একজন গোয়েন্দা। তিনি সরকারি একটা গোপন বিভাগে কাজ করেন। আর এখন তাকে কেউ অপহরণ করেছে। এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। আমি বেঞ্চে বসে পড়লাম। রাফি পানির বোতল এনে আমাকে দিল। মা, তুমি ঠিক আছো তো? আমি কোনমতে বললাম, রাফি, তুমি নিশ্চিত তো? রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। বাবা আমাকে সব বলেছেন। তিনি জানতেন যে একদিন এরকম হতে পারে। পরের দিন সকালে আমরা সেই ঠিকানায় গেলাম। সেটা ছিল শহরের একেবারে প্রান্তে একটা পুরানো বাড়ি। বাড়িটা দেখতে খুবই সাধারণ, কিন্তু ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। পুরো বাড়িটা ছিল একটা আধুনিক অফিস। কম্পিউটার, মনিটর আর নানা রকমের যন্ত্রপাতি। একজন ভদ্রলোক আমাদের স্বাগত জানালেন। তিনি বললেন, আপনি নিশ্চয়ই মীরা বেগম। আমি রহিম সাহেব, কামাল সাহেবের সিনিয়র কলিগ। আমি জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? রহিম সাহেব গম্ভীর হয়ে বললেন, তিনি একটা খুবই বিপজ্জনক মিশনে গিয়েছিলেন। আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য চুরি হয়ে গেছে। কামাল সাহেব সেটা উদ্ধার করতে গিয়েছিলেন। রাফি জিজ্ঞেস করল, কী ধরনের তথ্য? রহিম সাহেব বললেন, আমাদের দেশের সব পারমাণবিক চুল্লির নিরাপত্তা কোড। যদি এই তথ্য ভুল হাতে পড়ে তাহলে খুবই বিপজ্জনক হতে পারে। আমি ভয় পেয়ে বললাম, তাহলে এখন কি করতে হবে? রহিম সাহেব বললেন, আমাদের বিশ্বাস কামাল সাহেব এখনও জীবিত আছেন। কিন্তু তাকে উদ্ধার করতে আমাদের সাহায্য লাগবে। তিনি আমাদের একটা ম্যাপ দেখালেন। এই জায়গায় একটা পরিত্যক্ত কারখানা আছে। আমাদের মনে হয় কামাল সাহেবকে সেখানে রাখা হয়েছে। কিন্তু সেখানে ঢুকতে হলে আমাদের খুবই সাবধান থাকতে হবে। রাফি উৎসাহ নিয়ে বলল, আমরা কি করতে পারি? রহিম সাহেব বললেন, তোমার মাই পারবেন আমাদের সাহায্য করতে। কারণ ওই কারখানার মালিক মীরা বেগমকে চেনেন। আমি অবাক হয়ে বললাম, আমাকে চেনেন মানে? রহিম সাহেব বললেন, আপনার পূর্বের চাকরির সূত্রে। আপনি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির সাথে ওই কারখানার ব্যবসায়িক সম্পর্ক ছিল। তাই আপনি সেখানে গেলে সন্দেহ হবে না। পরের দিন আমি আর রাফি সেই কারখানায় গেলাম। কারখানার গেটে একজন নিরাপত্তারক্ষী ছিল। আমি তাকে বললাম, আমি মীরা বেগম। মালিক সাহেবের সাথে দেখা করতে এসেছি। নিরাপত্তারক্ষী আমাদের ভিতরে যেতে দিল।
কারখানার ভিতরে ঢুকে আমি দেখলাম যে সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না। সব মেশিন বন্ধ। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে চললাম। হঠাৎ করে আমরা একটা কক্ষের সামনে এসে দাঁড়ালাম যেখান থেকে কথাবার্তার আওয়াজ আসছিল। আমি কান পেতে শুনলাম। একজন বলছিল, কামাল সাহেব, আপনি যদি কোডটা না দেন তাহলে আপনার পরিবারের ক্ষতি হবে। আমার হৃদয় থেমে গেল। এটা নিশ্চয়ই আমার স্বামীর কণ্ঠস্বর। তিনি বললেন, আমি কখনো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। রাফি আমার কানে ফিসফিস করে বলল, মা, আমাদের পুলিশকে খবর দিতে হবে। কিন্তু আমি বললাম, না রাফি, এতক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম। কারখানার এক কোণে একটা ফায়ার অ্যালার্ম ছিল। আমি রাফিকে ইশারায় দেখিয়ে দিলাম। রাফি বুঝে গেল। সে চুপি চুপি গিয়ে অ্যালার্মটা চাপল। সাথে সাথে কান ফাটানো আওয়াজ শুরু হল। এই অ্যালার্মের আওয়াজে সবাই ছুটাছুটি শুরু করল। অপরাধীরা বুঝতে পারল না কি হচ্ছে। এই সুযোগে আমি আর রাফি সেই কক্ষের দিকে দৌড়ে গেলাম। দরজাটা খোলা ছিল। ভিতরে ঢুকে দেখি আমার স্বামী চেয়ারে বাঁধা অবস্থায় আছেন। আমি তাড়াতাড়ি তার বাঁধন খুলে দিলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, মীরা, তুমি এখানে কি করছ? আমি বললাম, পরে সব বলবো। এখন চলো এখান থেকে। আমরা তিনজন দৌড়ে কারখানার বাইরে চলে এলাম। ইতিমধ্যে ফায়ার ব্রিগেড আর পুলিশ এসে গেছে। আমার স্বামী পুলিশের কাছে সব খুলে বললেন। পুলিশ অপরাধীদের ধরে ফেলল। পরে বাড়িতে ফিরে আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মীরা, আমি তোমাকে কিছু বলিনি কারণ তোমাকে বিপদে ফেলতে চাইনি। আমি বললাম, কামাল, পরিবার মানে হলো একসাথে বিপদ মোকাবেলা করা। আমরা সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। রাফি হেসে বলল, বাবা, আপনি তো আসল জেমস বন্ড। আমার স্বামী হেসে বললেন, না রে, আমি শুধু দেশের জন্য কাজ করি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, বাবা, আপনি তো হিরো। সেদিন রাতে আমরা সবাই মিলে বসে এই পুরো ঘটনার কথা আলোচনা করলাম। আমার স্বামী বললেন, আমি আর এই কাজ করব না। আমি বুঝেছি যে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তার হাত ধরে বললাম, তুমি যা মনে করো ভালো তাই করো। আমরা সবাই তোমার সাথে আছি। পরের সপ্তাহে সরকার আমার স্বামীকে একটা সম্মানসূচক পুরস্কার দিল তার সাহসিকতার জন্য। আর আমাকেও একটা বিশেষ সম্মাননা দেওয়া হলো কারণ আমি বিপদের সময় ধৈর্য রেখে স্বামীকে উদ্ধার করতে সাহায্য করেছি। রাফি এখনও মাঝে মাঝে সেই রিংটা নিয়ে খেলে। সে বলে, মা, এই রিং আমাদের পরিবারকে আরও কাছে এনে দিয়েছে। আমি হেসে বলি, হ্যাঁ রে, সত্যিই তো। কিন্তু এই গল্পের আসল রহস্য এখনও বাকি ছিল। 1 মাস পর আমরা জানতে পারলাম যে সেই স্বর্ণকারও ছিল গোয়েন্দাদের একজন। সে জানত যে আমাদের পরিবার বিপদে আছে। তাই সে ইচ্ছা করেই রাফিকে সেই বিশেষ রিং দিয়েছিল। আমি স্বর্ণকারের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সব জানতেন? তিনি হেসে বললেন, ম্যাডাম, আমাদের কাজই হল দেশের মানুষকে রক্ষা করা। আপনার স্বামী একজন দেশপ্রেমিক। আর আপনিও কম যান না। সেদিন থেকে আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি হল। আমরা বুঝলাম যে জীবনে যত বড় বিপদই আসুক, একসাথে থাকলে সব মোকাবেলা করা যায়। রাফি এখন পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছে। সে বলে, মা, আমিও বাবার মতো দেশের সেবা করতে চাই। তানিয়া বলে, আমিও বড় হয়ে গোয়েন্দা হব। আমি হেসে বলি, আগে তোমাদের লেখাপড়া শেষ করো। আমার স্বামী এখন একটা সাধারণ অফিসে চাকরি করেন। কিন্তু মাঝে মাঝে সরকার তার পরামর্শ নেয়। তিনি বাড়িতে থেকেই সেই কাজ করেন। এই পুরো ঘটনার পর আমি বুঝেছি যে জীবন কতটা অনিশ্চিত। কিন্তু পরিবার থাকলে যে কোনো অনিশ্চয়তা মোকাবেলা করা যায়। আর সেই সোনার রিং এখনও আমার হাতে আছে। সেটা দেখলেই আমার মনে পড়ে সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। রাফি মাঝে মাঝে বলে, মা, আমরা তো একটা পুরো ফিল্মের মতো অ্যাডভেঞ্চার করেছিলাম। আমি বলি, হ্যাঁ রে, কিন্তু এখন আমাদের শান্তিপূর্ণ জীবনই ভালো লাগে। তানিয়া স্কুলে গিয়ে সবাইকে বলে যে তার বাবা একজন সিক্রেট এজেন্ট ছিলেন। তার বন্ধুরা বিশ্বাস করে না। তানিয়া বলে, তোমরা বিশ্বাস না করলেও সত্যি। কিছুদিন আগে আমরা সবাই মিলে সেই পার্কে গিয়েছিলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। সেই বেঞ্চে বসে আমরা সেই দিনের কথা মনে করলাম। আমার স্বামী বললেন, মীরা, তুমি সেদিন খুবই সাহসী ছিলে। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়ে যায়। এখন আমাদের জীবন অনেক শান্তিপূর্ণ। কিন্তু সেই অ্যাডভেঞ্চারের স্মৃতি আমাদের আরও কাছে এনে দিয়েছে। আমরা জানি যে জীবনে যে কোনো চ্যালেঞ্জ আসুক, আমরা একসাথে সেটা মোকাবেলা করতে পারব। রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়েছে।
সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমি হেসে বলি, তুমি তো এখনও ছেলে। এত দায়িত্ব নিজ না। তানিয়া এখন আরও বেশি কৌতূহলী হয়েছে। সে সবসময় রহস্যময় গল্প পড়ে। সে বলে, আমি বড় হয়ে ডিটেকটিভ হব। আমার স্বামী বলেন, যা হতে চাও হও, কিন্তু নিরাপদ থেকো। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক রহস্য থাকে, কিন্তু সবচেয়ে বড় সত্য হল পারিবারিক ভালোবাসা। সেই ভালোবাসাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। আর সেই সোনার রিং, সেটা এখনও আমার হাতে আছে। রাফিও একটা পরে। আমরা বলি এটা আমাদের পরিবারের একতার প্রতীক। এই রিং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2 মাস পর একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাফি স্কুলে গেছে, তানিয়াও গেছে। কামাল অফিসে। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনি কি মীরা বেগম? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আমার নাম সালমা খান। আমি আপনার সাথে খুবই জরুরি কথা বলতে এসেছি। আমি তাকে ভিতরে আসতে বললাম। তিনি বসে বললেন, মীরা বেগম, আপনার স্বামী যে মিশনে গিয়েছিলেন, সেই মিশনের একটা অংশ এখনও বাকি আছে। আমার বুকের ভিতর ধরফট শুরু হল। আমি বললাম, কী রকম বাকি? সালমা খান বললেন, যারা আপনার স্বামীকে অপহরণ করেছিল, তাদের মূল নেতা এখনও ধরা পড়েনি। আর সে এখন প্রতিশোধ নিতে চায়। আমি ভয় পেয়ে বললাম, তাহলে আমাদের এখন কি করতে হবে? সালমা খান বললেন, আপনাদের পরিবারকে কয়েক দিনের জন্য নিরাপদ জায়গা রাখতে হবে। আর কামাল সাহেবকেও বিশেষ নিরাপত্তার মধ্যে রাখতে হবে। ঠিক সেই সময় আমার ফোনে কামালের কল এলো। আমি ফোন ধরলাম। কামাল বলল, মীরা, তুমি আর বাচ্চারা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। আমার অফিসে কিছু অস্বাভাবিক ঘটনা হচ্ছে। আমি বললাম, কী রকম? কামাল বলল, আমাদের অফিসে কয়েকজন সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছে। মনে হয় তারা আমাকে খুঁজছে। সালমা খান আমার হাত থেকে ফোনটা নিয়ে কামালের সাথে কথা বললেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনি এখনই অফিস থেকে বের হয়ে আসুন। আমাদের একটা নিরাপদ জায়গায় মিলিত হতে হবে। আমি তাড়াতাড়ি কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হলাম। সালমা খান একটা গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন একটা নিরাপদ জায়গায়। সেখানে পৌঁছে দেখি রহিম সাহেবও আছেন। তিনি বললেন, মীরা বেগম, পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে। কিন্তু চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দেব। কিছুক্ষণ পর কামাল এসে পৌঁছাল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মীরা, আমি খুবই চিন্তিত ছিলাম তোমাদের নিয়ে। আমি বললাম, কামাল, বাচ্চারা কোথায়? কামাল বলল, রহিম সাহেব তাদের স্কুল থেকে নিয়ে এসেছেন। তারা এখন নিরাপদ জায়গায় আছে। রহিম সাহেব আমাদের বললেন, আপনাদের পরিবারকে আমাদের একটা গোপন ঘাঁটিতে নিয়ে যেতে হবে। সেখানে আপনারা কয়েক সপ্তাহ থাকবেন, যতক্ষণ না আমরা সব অপরাধীকে ধরে ফেলি। সেই গোপন ঘাঁটিটা ছিল পাহাড়ের উপর একটা সুন্দর বাংলো। সেখানে পৌঁছে রাফি আর তানিয়াকে দেখে আমি খুশি হয়ে গেলাম। রাফি বলল, মা, এটা তো অ্যাডভেঞ্চার ক্যাম্পের মতো। তানিয়া বলল, বাবা, আমরা কতদিন এখানে থাকব? কামাল বলল, বেশি দিন না, শুধু যতক্ষণ না সব ঠিক হয়ে যায়। আমি বললাম, কিন্তু আমাদের তো অফিস আর স্কুলের কাজ আছে। রহিম সাহেব বললেন, সব ব্যবস্থা করা হয়েছে। আপনাদের অনুপস্থিতির কারণ আমরা জানিয়ে দিয়েছি। সেই বাংলোতে আমাদের সাথে আরও কয়েকটা পরিবার ছিল যারা বিভিন্ন কারণে নিরাপত্তার জন্য সেখানে এসেছিল। রাফি আর তানিয়া তাদের বাচ্চাদের সাথে খুব ভালো বন্ধুত্ব করল। 3 দিন পর রহিম সাহেব এসে জানালেন যে প্রধান অপরাধীকে ধরে ফেলা হয়েছে। তিনি বললেন, এখন আপনাদের কোনো বিপদ নেই। আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। আমরা সবাই খুশি হয়ে গেলাম। বাড়ি ফেরার আগে সালমা খান আমাকে বললেন, মীরা বেগম, আপনি খুবই সাহসী একজন মহিলা। এই কয়েক দিনে আপনি যেভাবে পরিস্থিতি সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়। বাড়ি ফিরে আমরা দেখলাম যে সব কিছু আগের মতোই আছে। কিন্তু এবার আমাদের বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কামাল বলল, মীরা, আমি প্রতিজ্ঞা করছি যে আর কখনো এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না। আমি তার হাত ধরে বললাম, যা ঠিক মনে করো তাই করো। আমরা সবাই তোমার সাথে আছি। রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। তানিয়া বলে, আমিও। আমি হেসে বলি, তোমরা তো এখনও ছোট, এত দায়িত্ব নিও না। কিছুদিন পর আমরা জানতে পারলাম যে সেই প্রধান অপরাধী আসলে একটা আন্তর্জাতিক চক্রের সদস্য ছিল। তারা বিভিন্ন দেশের গোপনীয় তথ্য চুরি করত। কামালের মিশন সফল হওয়ার কারণে তাদের একটা বড় পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।
রহিম সাহেব একদিন আমাদের বাড়িতে এসে জানালেন যে কামালের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একটা বিশেষ পদক দেবে। কামাল বলল, আমি একা এই পদকের দাবিদার নই। আমার পরিবার আমাকে সাহায্য করেছে। রহিম সাহেব বললেন, সেজন্যই আপনার পুরো পরিবারকে সম্মানিত করা হবে। পুরস্কার বিতরণীর দিন আমরা সবাই মিলে গেলাম। মন্ত্রী মহোদয় আমাদের পুরস্কার দিয়ে বললেন, আপনাদের পরিবার দেশের জন্য আত্মত্যাগ করেছেন। এটা খুবই গৌরবের বিষয়। রাফি আর তানিয়া খুব গর্বিত হল। সেই অনুষ্ঠানে আরও অনেক বীর পরিবারকে সম্মানিত করা হল। আমরা তাদের সাথে পরিচিত হলাম। তাদের গল্প শুনে বুঝলাম যে দেশের জন্য অনেকেই নিঃস্বার্থভাবে কাজ করেন। অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। কামাল বলল, মীরা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। আর কোনো গোপনীয়তা থাকবে না। আমি বললাম, হ্যাঁ, এবার আমরা শান্তিতে থাকতে পারব। রাফি বলল, বাবা, তবু মাঝে মাঝে এমন রোমাঞ্চকর ঘটনা হলে ভালো লাগে। তানিয়া বলল, আমারও। আমি আর কামাল হেসে ফেললাম। বাড়ি ফেরার পথে আমরা সেই পার্কের পাশ দিয়ে গেলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। কামাল বলল, চলো একবার সেই বেঞ্চে বসি। আমরা সবাই গাড়ি থেকে নেমে সেই বেঞ্চে বসলাম। কামাল বলল, মীরা, এই কয়েক মাসে আমি বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। আমি তার হাত ধরে বললাম, হ্যাঁ, আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি। রাফি বলল, মা, আমাদের এই অ্যাডভেঞ্চার নিয়ে একটা বই লেখা উচিত। তানিয়া বলল, হ্যাঁ, আমি ছবি আঁকব। আমি বললাম, ভালো আইডিয়া, কিন্তু সব সত্যি ঘটনা লেখা যাবে না। কিছু তো গোপন রাখতে হবে। কামাল বলল, হ্যাঁ, কিছু কিছু জিনিস গোপনীয় থাকে, কিন্তু আমাদের পরিবারের ভালোবাসার গল্পটা সবাই জানতে পারে। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সবাই মিলে বসে আমাদের পুরো অভিজ্ঞতার কথা আলোচনা করলাম। আমরা ঠিক করলাম যে এই ঘটনাগুলো আমরা ডায়েরিতে লিখে রাখব যাতে পরে মনে করতে পারি। তানিয়া বলল, আমি আমার বন্ধুদের বলবো যে আমার বাবা একজন হিরো। রাফি বলল, আর আমি বলবো যে আমার মা একজন হিরোইন। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছো? কামাল বলল, না মীরা, ওরা ঠিকই বলেছে। তুমি সত্যিই খুব সাহসী। আমি বললাম, আমরা সবাই মিলেই সাহসী। একা কেউ কিছু করতে পারে না। সেই রাতে শোয়ার আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। কত কিছু ঘটে গেল এই কয়েক মাসে। জীবন সত্যিই অনেক অপ্রত্যাশিত। কামাল এসে আমার পাশে দাঁড়াল। বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমরা কতটা ভাগ্যবান যে এত কিছুর পরও আমরা একসাথে আছি। কামাল আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা সত্যিই ভাগ্যবান। পরের দিন সকালে আমি স্বাভাবিক রুটিনে ফিরে গেলাম। রান্নাঘরে কাজ করতে করতে ভাবছিলাম যে জীবনটা কতটা সুন্দর যখন সব কিছু স্বাভাবিক থাকে। রাফি আর তানিয়া স্কুলে গেল, কামাল অফিসে গেল। কিন্তু এবার সব কিছুতেই একটা আলাদা অনুভূতি। আমরা জানি যে আমাদের পরিবার কতটা শক্তিশালী। আমরা জানি যে বিপদের সময় আমরা একে অপরের উপর নির্ভর করতে পারি। দুপুরে রান্না করতে করতে আমার মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন আমরা পাহাড়ের বাংলোতে ছিলাম। সেখানকার শান্ত পরিবেশ, পাহাড়ি হাওয়া, আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার অনুভূতি। বিকেলে রাফি আর তানিয়া স্কুল থেকে ফিরে এসে তাদের বন্ধুদের সাথে খেলতে গেল। আমি জানালার পাশে বসে তাদের খেলা দেখছিলাম। মনে মনে ভাবছিলাম যে বাচ্চারা কতটা সহজভাবে সব কিছু মেনে নেয়। তারা যেমন অ্যাডভেঞ্চার উপভোগ করেছে তেমনি স্বাভাবিক জীবনেও খুশি। সন্ধ্যায় কামাল অফিস থেকে ফিরে এলো। সে এসেই বলল, মীরা, আজ অফিসের সবাই আমাকে নিয়ে অনেক গর্ব করেছে। আমার বসও আমাকে বিশেষ ছুটি দিয়েছেন। আমি বললাম, এটা তো খুব ভালো। রাতের খাবারের সময় আমরা সবাই মিলে বসে দিনের কাজকর্মের কথা বললাম। রাফি বলল, মা, আমার ক্লাসের সবাই জানতে চায় যে আমাদের সাথে কি হয়েছিল। আমি বললাম, তুমি সবাইকে বলো যে আমরা একটা পারিবারিক ভ্রমণে গিয়েছিলাম। তানিয়া বলল, আমার বন্ধু রিনা বলেছে যে তার বাবাও পুলিশে কাজ করে। সে আমাদের বাড়িতে আসতে চায়। কামাল বলল, আসুক, কোনো সমস্যা নেই। এখন তো আর কোনো গোপনীয়তা নেই। খাওয়ার পর আমরা টিভিতে একটা পারিবারিক নাটক দেখলাম। নাটকের পরিবারটাও আমাদের মতোই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে শেষে একসাথে হয়েছিল। রাফি বলল, এই নাটকের পরিবারটা তো আমাদের মতোই। সেই রাতে শোয়ার আগে আমি আমার ডায়েরিতে লিখলাম, আজ আমাদের স্বাভাবিক জীবন ফিরে এসেছে। কিন্তু এই কয়েক মাসের অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমি বুঝেছি যে পরিবার হল সবচেয়ে বড় শক্তি। পরের সপ্তাহে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হল। আমাদের আত্মীয় স্বজন আর বন্ধুরা এসেছিল। সবাই আমাদের সাহসিকতার জন্য প্রশংসা করল। কিন্তু আমরা বিশেষ কিছু বললাম না, শুধু বললাম যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, মীরা, তুমি খুব সাহসী।
আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি বললাম, মা, আমি একা কিছু করিনি। আমাদের সবার সাহায্যেই সব সম্ভব হয়েছে। কামালের বাবাও এসেছিলেন। তিনি কামালকে বললেন, বাবা, তুমি দেশের জন্য যা করেছ তার জন্য আমি গর্বিত। কিন্তু এখন পরিবারের যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কামাল বলল, হ্যাঁ বাবা, আমি সেটাই করব। সেই অনুষ্ঠানে রহিম সাহেবও এসেছিলেন। তিনি আমাদের বললেন, আপনাদের পরিবার আমাদের কাছে একটা আদর্শ পরিবার। আপনারা প্রমাণ করেছেন যে একসাথে থাকলে সব বাধা অতিক্রম করা যায়। অনুষ্ঠানের শেষে সবাই চলে গেলেন। আমরা পরিষ্কার করতে করতে সেই দিনগুলোর কথা মনে করলাম। রাফি বলল, মা, আমাদের পরিবার সত্যিই স্পেশাল। তানিয়া বলল, হ্যাঁ, আমরা হিরো ফ্যামিলি। সেই রাতে আমি আর কামাল বারান্দায় বসে চা খেতে খেতে কথা বলছিলাম। কামাল বলল, মীরা, এই কয়েক মাসে আমি বুঝেছি যে তুমি কতটা শক্তিশালী একজন মানুষ। আমি বললাম, আমরা সবাই শক্তিশালী যখন একসাথে থাকি। রাতের নিস্তব্ধতায় আমরা ভবিষ্যতের পরিকল্পনা করলাম। কামাল বলল, আমি চাই আমাদের বাচ্চারা ভালো মানুষ হয়ে বড় হোক। তারা যেন দেশ আর সমাজের জন্য কাজ করে। আমি বললাম, তারা অবশ্যই তাই হবে। আমরা তাদের সেই শিক্ষাই দেব। মাঝরাতের দিকে আমরা ঘুমাতে গেলাম। ঘুমানোর আগে আমি আর একবার আমাদের পুরো যাত্রার কথা ভাবলাম। কত অভাবনীয় ঘটনা ঘটে গেল। আর এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হল। এখন আমাদের জীবন শান্ত আর স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে জীবনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। তবে আমরা প্রস্তুত। কারণ আমরা একসাথে আছি। আর একসাথে থাকলে কোনো অসাধ্য সাধন করা যায় না, এমন কিছু নেই। আর সেই সোনার রিং, সেটা এখনও আমাদের হাতে আছে। সেটা এখন আমাদের পরিবারের ভালোবাসা আর একতার প্রতীক। যখনই আমি রিংটা দেখি তখনই মনে পড়ে যায় সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। 6 মাস পর একদিন রাফি কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমাদের কলেজে একটা প্রতিযোগিতা হবে। সেখানে পরিবারের সবচেয়ে রোমাঞ্চকর গল্প বলতে হবে। আমি হেসে বললাম, তাহলে তো তুমি জিতে যাবে। রাফি বলল, কিন্তু আমি কি সব সত্যি করে বলতে পারব? কামাল বলল, না, কিছু কিছু বিষয় গোপন রাখতে হবে। তুমি সাধারণভাবে বলো। তানিয়াও এখন ক্লাস 7-এ উঠেছে। সে খুব ভালো ছাত্রী। তার বন্ধুরা প্রায়ই আমাদের বাড়িতে আসে। তারা সবাই জানে যে তানিয়ার পরিবার কিছু বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। কিন্তু কেউ বিস্তারিত জিজ্ঞেস করে না। একদিন সকালে আমি বাজার থেকে ফিরে এসে দেখি কামাল টিভিতে নিউজ দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি খবর? কামাল বলল, আমাদের সেই মিশনের কথা নিউজে এসেছে। কিন্তু আমাদের নাম প্রকাশ করা হয়নি। আমি বললাম, এটাই ভালো। নিউজে বলা হলো যে একটি আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির চক্র ভেঙে দেওয়া হয়েছে। তাদের কারণে দেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। রাফি নিউজ দেখে বলল, বাবা, এটা তো আপনার কাজের কথা। কামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। সেই সন্ধ্যায় রহিম সাহেব আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনার কাজের জন্য দেশের অনেক উপকার হয়েছে। সরকার আপনাকে আরও একটি সম্মাননা দিতে চায়। কামাল বলল, রহিম সাহেব, আমি এখন শুধু আমার পরিবার নিয়ে থাকতে চাই। রহিম সাহেব বললেন, সেটাই ঠিক। তবে এই পুরস্কারটা নিয়ে নিন। পরের মাসে আমরা একটি সরকারি অনুষ্ঠানে গেলাম। সেখানে কামালকে একটি বিশেষ পদক দেওয়া হল। অনুষ্ঠানে আরও অনেক বীর মুক্তিযোদ্ধা আর পুলিশ অফিসার ছিলেন। আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনলাম। রাফি সেই অনুষ্ঠানে একজন তরুণ পুলিশ অফিসারের সাথে কথা বলল। সেই অফিসার তাকে বলল, তুমি যদি পুলিশে আসতে চাও তাহলে ভালো করে পড়াশোনা করো। আর সততা আর দেশপ্রেম থাকা জরুরি। রাফি বলল, আমি সেই চেষ্টাই করছি। বাড়ি ফেরার পথে তানিয়া বলল, বাবা, আমিও বড় হয়ে দেশের সেবা করতে চাই। কামাল বলল, তুমি যেভাবেই দেশের সেবা করো না কেন, সততার সাথে করবে। আমি বললাম, আগে তোমাদের পড়াশোনা শেষ করো। সেই রাতে আমি আর কামাল কথা বলছিলাম। কামাল বলল, মীরা, আমি মনে করি আমাদের এই অভিজ্ঞতাটা লিখে রাখা উচিত। ভবিষ্যতে বাচ্চাদের জন্য। আমি বললাম, ভালো আইডিয়া। কিন্তু সব বিস্তারিত লেখা যাবে না। কামাল বলল, হ্যাঁ, যেটুকু লেখা যায় সেটুকু লিখব। পরের সপ্তাহ থেকে আমরা আমাদের অভিজ্ঞতা একটা ডায়েরিতে লিখতে শুরু করলাম। প্রত্যেকে নিজেদের মতো করে লিখলাম। রাফি লিখল তার দৃষ্টিকোণ থেকে, তানিয়া লিখল তার মতো করে। কিছুদিন পর আমাদের পাড়ার একটা ছেলে পুলিশের চাকরি পেল। তার বাবা মা খুশি হয়ে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এলেন। তারা কামালের কাছে পরামর্শ চাইলেন। কামাল সেই ছেলেকে অনেক ভালো পরামর্শ দিল। রাফি সেই ছেলের সাথে কথা বলে আরও অনুপ্রাণিত হল।
সে আমাকে বলল, মা, আমি নিশ্চিত যে আমি পুলিশে যোগ দেব। আমি বললাম, তাহলে আরও ভালো করে পড়াশোনা করো। রাফি বলল, হ্যাঁ মা, আমি সেটাই করছি। তানিয়া এখন ছবি আঁকতে খুব ভালোবাসে। সে আমাদের পুরো পরিবারের একটা ছবি এঁকেছে। সেই ছবিতে আমরা সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে আছি। ছবিটা দেখে আমার খুব ভালো লাগল। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ টেলিফোনে একটা কল এলো। কল করেছেন একজন সাংবাদিক। তিনি আমাদের গল্প নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চান। আমি কামালকে জিজ্ঞেস করলাম। কামাল বলল, না, আমরা কোনো পাবলিসিটি চাই না। কিন্তু সেই সাংবাদিক বারবার ফোন করতে লাগলেন। শেষে রহিম সাহেব এসে বিষয়টা সামলালেন। তিনি সাংবাদিককে বললেন যে এই পরিবার এখন শান্তিতে থাকতে চায়। 1 বছর পর রাফি কলেজে ভর্তি হল ক্রিমিনোলজি বিষয়ে। সে বলল, মা, আমি আইন আর অপরাধ বিজ্ঞান নিয়ে পড়তে চাই। আমরা খুশি হলাম। তানিয়াও এখন হাই স্কুলে উঠেছে। সে শিল্পকলায় খুব ভালো। আমাদের জীবন এখন পুরোপুরি স্বাভাবিক। কিন্তু সেই অভিজ্ঞতার স্মৃতি আমাদের সবসময় শক্তি দেয়া। আমরা জানি যে আমাদের পরিবার কতটা শক্তিশালী। কামাল এখন তার নতুন চাকরিতে খুশি। তিনি একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। বাড়িতে বসেই বেশিরভাগ কাজ করেন। মাঝে মাঝে আমরা সেই পাহাড়ি বাংলোর কথা মনে করি। একদিন আমি কামালকে বললাম, চলো একবার সেখানে ঘুরে আসি। কামাল বলল, না, সেই জায়গাটা এখন আর নিরাপদ আশ্রয়কেন্দ্র নেই। সেটা এখন একটা ট্যুরিস্ট রিসোর্ট হয়েছে। আমি হেসে বললাম, তাহলে একদিন ছুটির দিনে সেখানে বেড়াতে যাব। রাফি বলল, হ্যাঁ মা, সেটা ভালো আইডিয়া। তানিয়া বলল, আমি সেই জায়গার ছবি আঁকব। গত মাসে আমাদের বিয়ের বার্ষিকী ছিল। আমরা সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করলাম। আমাদের আত্মীয় স্বজন এসেছিল। সবাই বলল যে আমাদের পরিবার খুব ভালো। সেই অনুষ্ঠানে আমার মা বললেন, মীরা, তোমাদের পরিবার দেখে আমার খুব গর্ব হয়। তোমরা প্রমাণ করেছ যে একসাথে থাকলে সব সমস্যার সমাধান করা যায়। কামালের বাবাও বললেন, আমি আমার ছেলে আর পুত্রবধূকে নিয়ে খুব গর্বিত। তোমরা নিজেদের পরিবারকে রক্ষা করেছ আর দেশেরও সেবা করেছ। সেই রাতে আমরা সবাই মিলে বসে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করলাম। রাফি বলল, আমি গ্র্যাজুয়েশনের পর পুলিশ একাডেমিতে যোগ দেব। তানিয়া বলল, আমি আর্টিস্ট হব। আমরা সবাই তাদের সাপোর্ট করার কথা বললাম। রাতে ঘুমানোর আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে তারাদের দিকে তাকালাম। কত কিছু ঘটে গেছে এই 1.5 বছরে। আমাদের পরিবার একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে আরও শক্তিশালী হয়েছে। কামাল এসে আমার পাশে দাঁড়াল। বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি যে আমরা কতটা ভাগ্যবান। আমাদের এত সুন্দর একটা পরিবার আছে। কামাল আমার হাত ধরে বলল, হ্যাঁ, আমরা সত্যিই ভাগ্যবান। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমরা সবাই মিলে একটা সুন্দর বাগানে হাঁটছি। সূর্যের আলো আমাদের মুখে পড়ছে। আমরা সবাই হাসি মুখে কথা বলছি। এটা একটা খুব সুন্দর স্বপ্ন ছিল। পরের দিন সকালে আমি সেই স্বপ্নের কথা সবাইকে বললাম। তানিয়া বলল, মা, চলো আজ আমরা পার্কে যাই। আমরা সবাই রাজি হলাম। দুপুরে আমরা সবাই মিলে পার্কে গেলাম। সেই পার্কে গিয়ে আমাদের মনে পড়ল সেই দিনটার কথা যখন রাফি আমাকে রিং দিয়েছিল। আমরা সেই একই বেঞ্চে বসলাম। রাফি বলল, মা, সেই দিন থেকে আমাদের জীবন কত পরিবর্তন হয়েছে। আমি বললাম, হ্যাঁ রে, কিন্তু সেই পরিবর্তন আমাদের ভালোর জন্যই হয়েছে। কামাল বলল, আমি এখন বুঝি যে জীবনে যা কিছুই ঘটুক, পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তানিয়া বলল, আমরা সবসময় একসাথে থাকব। আমি সবার হাত ধরে বললাম, হ্যাঁ, আমরা সবসময় একসাথে থাকব। সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা সবাই মিলে রান্না করলাম। রাফি আর তানিয়া আমাকে সাহায্য করল। কামালও কিছু কাজ করল। আমাদের রান্নাঘর হেসে কথা বলার আওয়াজে ভরে গেল। রাতের খাবারের সময় আমরা পরের সপ্তাহের পরিকল্পনা করলাম। রাফি বলল, আমার কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তোমরা সবাই আসবে। তানিয়া বলল, আমার স্কুলেও একটা আর্ট এক্সিবিশন আছে। আমরা সবাই যাওয়ার কথা বললাম। খাওয়ার পর আমরা টিভিতে একটা পারিবারিক সিনেমা দেখলাম। সিনেমাটা আমাদের মতোই একটা পরিবারের গল্প ছিল। তারাও বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে শেষে একসাথে হয়েছিল। সিনেমার শেষে রাফি বলল, আমাদের গল্পটাও একটা সিনেমার মতো। কামাল বলল, হ্যাঁ, কিন্তু আমাদের গল্প সত্যি। তানিয়া বলল, আমি একদিন আমাদের গল্প নিয়ে একটা বই লিখব। আমি হেসে বললাম, লিখো, কিন্তু নাম পরিবর্তন করে দিও। রাতে শোয়ার আগে আমি আর একবার আমার ডায়েরিতে লিখলাম, আজ আমি বুঝতে পারছি যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একটা ভালো পরিবার। আমাদের সেই সম্পদ আছে। আর সেজন্যই আমরা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি।
কামাল শোয়ার আগে বলল, মীরা, আগামীকাল আমরা সবাই মিলে সেই স্বর্ণকারের দোকানে যাব। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি বললাম, ভালো আইডিয়া। পরের দিন আমরা সবাই মিলে সেই স্বর্ণকারের দোকানে গেলাম। স্বর্ণকার আমাদের দেখে খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আপনারা কেমন আছেন? কামাল তাকে ধন্যবাদ জানাল। স্বর্ণকার বললেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেই দোকানে আমরা তানিয়ার জন্য একটা ছোট্ট চেইন কিনলাম। রাফির জন্যও একটা চেইন কিনলাম। স্বর্ণকার বললেন, আপনাদের পরিবার সত্যিই ভালো। আল্লাহ আপনাদের সুখী রাখুন। দোকান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম। রাফি বলল, মা, আমাদের পরিবারটা পারফেক্ট। তানিয়া বলল, হ্যাঁ, আমরা হ্যাপি ফ্যামিলি। আমি আর কামাল হেসে ফেললাম। সেই দিনটা আমাদের জন্য খুব সুন্দর একটা দিন ছিল। আমরা বুঝলাম যে জীবনে সুখের জন্য বেশি কিছুর দরকার নেই। শুধু পরিবারের সবাই একসাথে থাকলেই যথেষ্ট। এখন যখনই আমি আমার হাতের সেই সোনার রিংটা দেখি, তখনই মনে পড়ে যায় আমাদের সেই অবিস্মরণীয় যাত্রার কথা। সেই রিং আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর রহমত ও তবার গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের পথে। বহু বছর আগে এক দূরবর্তী শহরে এক যুবক বাস করত। তার পরিবার ছিল ধার্মিক, কিন্তু সে নিজে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সে বন্ধুদের সাথে অয়থা কাটাত, নামাজ পড়ত না এবং মা বাবার কথা শুনত না। তার বৃদ্ধ দাদি ছিলেন অত্যন্ত নেককার একজন মানুষ। সারাদিন কুরআন তিলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন আর নাতির জন্য দোয়া করতেন। প্রতিদিন সকালে তিনি নাতিকে ডাকতেন, বাবা, এসো নামাজ পড়ি। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাই। কিন্তু যুবকটি প্রতিদিন একই উত্তর দিত, দাদি, আমার এখন সময় নেই। পরে দেখব। এই পরেটা আর কখনো আসত না। দিন যেতে লাগল। যুবকটি আরও বেশি গুনাহের কাজে জড়িয়ে পড়ল। সে মিথ্যা কথা বলা শুরু করল, মানুষের সাথে খারাপ ব্যবহার করত, আর ধীরে ধীরে পরিবার থেকেও দূরে সরে যেতে লাগল। তার দাদি প্রতি রাতে কান্নায় ভেঙে পড়তেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাতির হেদায়েতের জন্য কাকুতিমিনতি করতেন। হে আল্লাহ, আমার নাতিকে সঠিক পথ দেখাও। তার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দাও। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রথম ধাক্কা। একদিন যুবকটি বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল। রাত অনেক হয়ে গেল, কিন্তু সে বাড়ি ফিরল না। পরের দিন সকালে যখন ঘরে ফিরল, দেখল তার দাদি বিছানায় শুয়ে আছেন, খুব অসুস্থ। দাদি, আপনার কি হয়েছে? সে জিজ্ঞেস করল। দাদি ধীরে ধীরে চোখ খুলে বললেন, বাবা, আমার সময় শেষ হয়ে আসছে। আল্লাহ তায়ালা আমাকে ডাকছেন। যুবকটি প্রথমবারের মতো ভয় পেল। দাদি, এমন কথা বলবেন না। আপনি ভালো হয়ে যাবেন। দাদি তার হাত ধরে বললেন, বাবা, আমি তোমার জন্য সারা জীবন দোয়া করেছি। আল্লাহ তায়ালা অবশ্যই তোমায় সঠিক পথ দেখাবেন। কিন্তু তুমি নিজেকে খুঁজে নিতে হবে। সেই রাতেই দাদি ইন্তেকাল করলেন। তার শেষ কথাগুলো ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি জীবনে প্রথমবার এত কষ্ট পেল। যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল, সেই মানুষটি আর নেই। দাদির জানাজায় অনেক মানুষ এসেছিল। সবাই বলছিল তিনি কত নেককার মানুষ ছিলেন। সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন। তৃতীয় অধ্যায়, অনুশোচনা শুরু। দাদির মৃত্যুর পর যুবকটি কিছুটা পরিবর্তন হতে চেষ্টা করল, কিন্তু পুরানো অভ্যাস ছাড়া সহজ নয়। কিছুদিন পর আবার আগের মতোই হয়ে গেল। তবে মাঝে মাঝে দাদির কথাগুলো মনে পড়ত। একদিন সে একটা দোকানে কিছু কিনতে গিয়েছিল। দোকানি একজন বয়স্ক মানুষ, খুব ভদ্র এবং নম্র। দোকানি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নামাজ পড়? যুবকটি একটু লজ্জা পেয়ে বলল, মাঝে মাঝেই। দোকানি মিষ্টি হেসে বললেন, বাবা, আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন। তাই তো আমাদের নামাজের মাধ্যমে তার কাছে যাওয়ার রাস্তা দিয়েছেন। নামাজ শুধু একটা কাজ নয়, এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এই কথাগুলো যুবকটির মনে গেঁথে গেল। সে ভাবল, সত্যিই তো, আমি কখনো আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করিনি। সেই রাতে সে অনেক দিন পর মনে মনে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে তোমার কাছে যেতে হয়। কিন্তু আমার দাদি সারা জীবন তোমার ইবাদত করেছেন। আমাকেও পথ দেখাও। চতুর্থ অধ্যায়, প্রথম পদক্ষেপ। পরের দিন সকালে ফজরের আজান শুনে যুবকটি প্রথমবারের মতো বিছানা থেকে উঠে গেল। সে জানত না কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। কিন্তু সে চেষ্টা করল। তার বাবা অবাক হয়ে দেখলেন ছেলে অজু করার চেষ্টা করছে।
তিনি কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালেন এবং ধীরে ধীরে শেখালেন কিভাবে অজু করতে হয়। বাবা, অজু করার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহ। আর অজুর পর পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নামাজটা ঠিকমতো হল না। সে জানত না কোনো সূরা পড়তে হয়, কখন রুকু করতে হয়। কিন্তু সে চেষ্টা করেছিল, আর এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের পর সে অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হচ্ছিল অনেক দিন পর একটা ভালো কাজ করেছে। তার মা খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার দাদির দোয়া কবুল হয়েছে গিউ। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। যুবকটি বুঝল যে শুধু নামাজ পড়লেই হবে না, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। সে স্থানীয় মসজিদে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যুবকটিকে দেখে খুশি হলেন। ভালো কথা বাবা, তুমি সঠিক সময়ে এসেছ। আমরা এখানে প্রতি সন্ধ্যায় কুরআন ও হাদিসের পাঠ নিই গু। প্রথম দিনে ইমাম সাহেব তাওহিদ সম্পর্কে বললেন। বাবারা, তাওহিদ মানে হল একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। তিনিই আমাদের রিজিক দেন, তিনিই আমাদের রক্ষা করেন গু। যুবকটি বুঝল যে সে আগে কত ভুল পথে ছিল। সে মনে মনে তওবা করল, হে আল্লাহ, আমি এতদিন তোমার অবাধ্য ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব আরও বললেন, তবার দরজা সবসময় খোলা। আল্লাহ তায়ালা বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। ষষ্ঠ অধ্যায়, পরিবর্তনের চ্যালেঞ্জ। যুবকটি নিয়মিত মসজিদে যেতে শুরু করল। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত, কুরআন তিলাওয়াত শিখত। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। তার পুরানো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখো, হুজুর হয়ে গেছে, আমাদের সাথে ঘুরতে আসবি না? যুবকটি বুঝল যে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিন সে তার সবচেয়ে কাছের বন্ধুকে বলল, আমি আর আগের মতো সময় কাটাতে পারব না। আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছি। বন্ধুটি রেগে গেল, তুই পাগল হয়ে গেছিস। ধর্ম নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? এই কথা শুনে যুবকটি কষ্ট পেল, কিন্তু সে দৃঢ় থাকল। সে বুঝেছিল যে সত্যিকারের বন্ধুরা তার ভালো কাজে বাধা দেবে না, বরং সাহায্য করবে। ইমাম সাহেব তাকে বললেন, বাবা, এটা স্বাভাবিক। যখন তুমি আল্লাহর পথে চলবে, তখন শয়তান বিভিন্নভাবে বাধা দেবে। কিন্তু আল্লাহর সাহায্য সবসময় আছে। তুমি ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহাল আজিম গু। সপ্তম অধ্যায়, নতুন সাথী। যুবকটি মসজিদে নিয়মিত যাওয়ার ফলে নতুন কিছু বন্ধু পেল। তারা সবাই ছিল ভালো মানুষ, যারা একে অপরকে ভালো কাজে উৎসাহ দিত। তাদের মধ্যে একজন ছিল যে কুরআন হিফজ করেছিল। সে যুবকটিকে কুরআনের বিভিন্ন সূরা শেখাত। আরেকজন ছিল যে হাদিসের বিভিন্ন বই পড়েছিল। সে রাসূল শাহ এর জীবনের ঘটনা বলত। তোমরা জানো, একদিন সে বলল, আমাদের নবী শাহ কত দয়ালু ছিলেন। যারা তাকে কষ্ট দিত, তিনি তাদের জন্যও দোয়া করতেন। আমাদেরও সবার সাথে ভালো ব্যবহার করা উচিতকে। এই কথাগুলো যুবকটির মনে গভীর প্রভাব ফেল। সে বুঝল যে ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে তার আচরণ পরিবর্তন করতে শুরু করল। বাড়িতে মা-বাবার সাথে ভালো ব্যবহার করত, প্রতিবেশীদের সাহায্য করত, রাস্তায় কেউ অসুবিধায় পড়লে এগিয়ে যেত। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। যুবকটি যখন ভাবছিল যে তার জীবন এবার ঠিকমতো চলছে, তখনই এক বড় পরীক্ষা এসে গেল। তার পরিবারে আর্থিক সমস্যা দেখা দিল। তার বাবার চাকরি চলে গেল। পরিবারে অভাব দেখা দিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হতে লাগল। এই সময় যুবকটির মনে নানা প্রশ্ন আসতে লাগল। আমি তো ভালো কাজ করার চেষ্টা করছি, তাহলে এই বিপদ কেন? একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে এই প্রশ্ন করল। ইমাম সাহেব বললেন, বাবা, এটা পরীক্ষা। আল্লাহ তায়ালা বলেছেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতি দিয়ে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। পরীক্ষার সময় বোঝা যায় আমাদের ঈমান কতটা মজবুত। তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই রাস্তা বের করে দেবেন গ। যুবকটি তার কথা মনে রাখল। সে আরও বেশি নামাজ পড়তে লাগল, দোয়া করতে লাগল। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইত। নবম অধ্যায়, সাহায্যের হাত।
একদিন যুবকটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। বাবা, তোমার সাথে একটু কথা আছে কি? আমি জানি তোমাদের পরিবারে এখন কষ্ট চলছে। মসজিদের পক্ষ থেকে আমরা তোমাদের কিছু সাহায্য করতে চাই। যুবকটি অবাক হয়ে বলল, ইমাম সাহেব, কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি গিয়ে। ইমাম সাহেব মিষ্টি হেসে বললেন, বাবা, মুসলিম ভাইবোনেরা একে অপরের খোঁজ রাখে। আর তাছাড়া একজন মুমিনের কষ্ট দেখে অন্য মুমিনরা চুপ করে থাকতে পারে না গিয়ে। সেদিন মসজিদের সদস্যরা তাদের পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল। যুবকটি কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার আখেরাতের কষ্ট দূর করে দেবেন। 10ম অধ্যায়, নতুন সুযোগ। কয়েকদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মসজিদের একজন সদস্য যুবকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ খুঁজছ? হ্যাঁ আঙ্কল, চেষ্টা করছি। আমার একটা দোকান আছে। একজন সৎ ও বিশ্বস্ত ছেলের দরকার। তুমি যদি চাও, আমার সাথে কাজ করতে পারো। যুবকটি খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। কাজ শুরু করার পর সে বুঝল যে এই মানুষটি শুধু একজন ভালো মুসলিমই নন, একজন আদর্শ ব্যবসায়ীও। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন, কখনো মিথ্যা বলতেন না, গরিব ক্রেতাদের কম দামে জিনিস দিতেন। দেখো বাবা, তিনি একদিন যুবকটিকে বললেন, ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ তায়ালা সৎ ব্যবসায়ীদের রিজিকে বরকত দেন। যুবকটি অনেক কিছু শিখতে লাগল। কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে সততার সাথে কাজ করতে হয়। 11 অধ্যায়, দানের গুরুত্ব। কয়েক মাস কাজ করার পর যুবকটির আর্থিক অবস্থা কিছুটা ভালো হল। একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি কিছু টাকা জমিয়েছি। মসজিদের জন্য কিছু দান করতে চাই। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, বাহ বাবা, আল্লাহ তোমার মনে দানের চিন্তা এনেছেন। এটা বড় নিয়ামত। তবে শুধু মসজিদেই নয়, চারপাশে তাকাও। কোনো গরিব পরিবার আছে কিনা, কোনো অসহায় মানুষ আছে কিনা, তাদেরও সাহায্য করো। যুবকটি চারপাশে খোঁজ নিতে লাগল। সে দেখল তাদের পাশের বাড়িতে এক বিধবা মহিলা তার ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন। তার স্বামী মারা যাওয়ার পর কোনো আয় নেই। যুবকটি তার জন্য নিয়মিত খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। মহিলাটি তার জন্য দোয়া করতেন, আল্লাহ তোমার ভালো করুক বাবাগি। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা কিছু ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। আর আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। 12 অধ্যায়, বিবাহের প্রস্তাব। কয়েক বছর কেটে গেল। যুবকটি এখন একজন পরিণত মুসলিম। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, মানুষের সাহায্য করে। তার চরিত্র ও আচরণ দেখে সবাই প্রশংসা করে। একদিন তার বাবা মা তার সাথে কথা বললেন, বাবা, তোর এখন বিয়ের বয়স হয়েছে। আমরা একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটির পরিবারও ধার্মিক। মেয়েটি নিজেও নামাজি, কুরআন জানে। দুই পরিবার একসাথে বসে সিদ্ধান্ত নিল। বিয়ের আগে যুবকটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার জীবনসঙ্গী যেন আমাকে তোমার রাস্তায় চলতে সাহায্য করে। আমরা যেন একসাথে তোমার ইবাদত করি। বিয়ের দিন সবাই দোয়া করল নতুন দম্পতির জন্য। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। তোমাদের ঘরে শান্তি ও বরকত দিন। 13 অধ্যায়, নতুন জীবনের শুরু। বিয়ের পর যুবকটির জীবন আরও সুন্দর হয়ে উঠল। তার স্ত্রী একজন আদর্শ মুসলিম নারী ছিলেন। তিনি স্বামীকে ভালো কাজে উৎসাহ দিতেন, একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। আমার স্বামী, তিনি একদিন বললেন, আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি। এতে আল্লাহ তায়ালা খুশি হবেন। দুজনে মিলে গরিব পরিবারগুলোর সাহায্য করতেন। প্রতি শুক্রবার এতিম বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতেন। যুবকটি বুঝল যে একজন সৎ জীবনসঙ্গী পাওয়া আল্লাহর বিশেষ রহমত। কিছুদিন পর তাদের প্রথম সন্তান হল, একটি কন্যা সন্তান। যুবকটি খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আকিকা দিল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, সন্তান দুনিয়ার সৌন্দর্য, কিন্তু তাদের সঠিক শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। 14 অধ্যায়, সন্তান লালন পালন। যুবকটি ও তার স্ত্রী তাদের মেয়েকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলতে লাগলেন। ছোট বয়স থেকেই তাকে আল্লাহর নাম শেখালেন, ছোট ছোট দোয়া শেখালেন। মেয়েটি যখন একটু বড় হল, তখন তাকে কুরআনের ছোট সূরাগুলো শেখানো শুরু করলেন। প্রতিদিন তার সাথে নামাজে দাঁড়ানোর অভ্যাস করালেন।
একদিন ছোট মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আল্লাহ তায়ালা কোথায় থাকেন? যুবকটি তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ তায়ালা আরশের উপর আছেন। কিন্তু তিনি আমাদের খুব কাছে। আমরা যখন তাকে ডাকি তিনি আমাদের ডাক শোনেন গু। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন, তাই তো আমাদের বাবা মা দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়ি দিয়েছেন গু। ছোট মেয়েটি খুশি হয়ে বলল, তাহলে আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ বলি গু। কয়েক বছর পর তাদের আরও একটি সন্তান হল, এবার একটি ছেলে। যুবকটি আবার আল্লাহর শুকরিয়া আদায় করল। পঞ্চদশ অধ্যায়, ব্যবসায়িক সাফল্য। আল্লাহ তায়ালা রহমতে যুবকটির ব্যবসা ভালো চলতে লাগল। তার মালিক তাকে অংশীদার বানাতে চাইলেন। তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষ। আমি চাই তুমি আমার সাথে এই ব্যবসার অংশীদার হওই। যুবকটি খুব কৃতজ্ঞ হল। সে জানত যে এটা আল্লাহর রহমত। কিন্তু সাফল্য পেয়েও সে অহংকার করল না, বরং আরও বেশি নম্র হয়ে গেল। তার আয় বাড়ার সাথে সাথে সে দানস্তকাও বাড়াতে লাগল। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করত। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা দান করো তিনি তার বদলা দেন, আর তিনিই সবচেয়ে ভালো রিজিকদাতা। একবার এক গরিব মানুষ তার দোকানে এসে সাহায্য চাইল। তার মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। যুবকটি তাকে যে পরিমাণ টাকা দিল সেটা তার জন্য যথেষ্ট ছিল। কিছুদিন পর সেই মানুষটি আবার এল। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমার মেয়ের বিয়ে খুব সুন্দর হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি। ষোড়শ অধ্যায়, সমাজসেবায় অংশগ্রহণ। যুবকটি এখন একজন প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু সে তার দায়িত্ব ভুলে যায়নি। সে স্থানীয় মসজিদ কমিটির সদস্য হল এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিতে লাগল। রমজান মাসে সে ইফতার বিতরণের আয়োজন করত। গরিব পরিবারগুলোর জন্য জাকাত সংগ্রহ করত। শীতকালে কম্বল বিতরণ করত। একবার এলাকায় বন্যা হল। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হল। যুবকটি ও তার বন্ধুরা মিলে একটি সাহায্য কমিটি গঠন করলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, কাপড়, ওষুধ সংগ্রহ করলেন। এটাই হল ইসলাম, ইমাম সাহেব বললেন। একে অপরের পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহায্য করা। যুবকটি বুঝল যে আল্লাহ তাকে শুধু নিজের জন্য সম্পদ দেননি, বরং অন্যদের সাহায্য করার জন্য। সপ্তদশ অধ্যায়, হজবের সুযোগ। কয়েক বছর পর যুবকটির আর্থিক অবস্থা এতটা ভালো হল যে সে হজবে যাওয়ার চিন্তা করতে পারল। এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তার স্ত্রীও একমত হলেন। আল্লাহ তায়ালা আমাদের এই সুযোগ দিয়েছেন। আমাদের হজবে যাওয়া উচিত। হজবের প্রস্তুতি নিতে গিয়ে যুবকটি অনেক কিছু শিখল। হজবের নিয়মকানুন, দোয়া দুরুদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের প্রস্তুতি। হজ শুধু শারীরিক একটা যাত্রা নয়, ইমাম সাহেব বললেন, এটা আত্মিক পরিশুদ্ধতার যাত্রা। তুমি আল্লাহর ঘরে যাচ্ছ। তবা করো, সব গুনাহ থেকে ক্ষমা চাও। হজবে যাওয়ার আগের রাতে যুবকটি সারারাত নামাজ পড়ল, কুরআন তিলাওয়াত করল। সে তার জীবনের সব ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। অষ্টাদশ অধ্যায়, পবিত্র সফর। মক্কায় পৌঁছে যুবকটি প্রথমবার কাবা শরীফ দেখল। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার চোখে পানি এসে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, সে মনে মনে বলল। আল্লাহ তায়ালা, আমি তোমার ঘরে এসেছি। আমার সব গুনাহ ক্ষমা করে দাও। তাওয়াফ করার সময় সে তার দাদির কথা মনে করল। দাদি, আপনার দোয়া কবুল হয়েছে। আমি আল্লাহর ঘরে এসেছি। সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করার সময় সে হরত হাজেরা এর সংগ্রামের কথা ভাবল। একজন মায়ের সন্তানের জন্য কষ্ট আর আল্লাহর রহমত। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করল। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। আমার পরিবারকে হেফাজত করো। সব মুসলমানের মঙ্গল করো। 19তম অধ্যায়, হজব পরবর্তী জীবন। হজব থেকে ফিরে যুবকটি আগের চেয়েও বেশি পরহেজগার হয়ে গেল। হজবের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সে এখন আরও বেশি সময় ইবাদতে কাটাত। তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ত। কুরআন তিলাওয়াত আরও বেশি করত। মানুষের সাথে আরও ভালো ব্যবহার করত। তার ব্যবসাতেও আরও বেশি সততা এনেছিল। কখনো কোনো গ্রাহককে ধোঁকা দিত না। গরিব ক্রেতাদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এল। তার কিছু ওষুধ দরকার, কিন্তু পুরো টাকা নেই।
যুবকটি তাকে ওষুধ দিয়ে দিল এবং বলল, যখন পারবেন দিয়ে দেবেন। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতায় দোয়া করল, আল্লাহ আপনার ভালো করুক। পরের দিন সেই বৃদ্ধ লোকটির ছেলে এসে পুরো টাকা দিয়ে গেল। আমার বাবা বলেছেন, আপনি একজন সৎ মানুষ। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। 20 অধ্যায়, সন্তানদের শিক্ষা। যুবকটির সন্তানেরা এখন বড় হচ্ছে। মেয়েটি স্কুলে পড়ে, ছেলেটিও ছোট ক্লাসে। দুজনেই ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও নিচ্ছে। যুবকটি তার সন্তানদের শেখাত যে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কিন্তু জ্ঞানের সাথে সাথে আমল করাও জরুরি। দেখো, সে তার মেয়েকে বলত, তুমি যা পড়াশোনা করছো সেটা আল্লাহর দেওয়া ক্ষমতা। এই জ্ঞান দিয়ে তুমি মানুষের সেবা করবে। তার মেয়ে ডাক্তার হতে চায়। বাবা, আমি মানুষের চিকিৎসা করব। অসুস্থ মানুষদের সুস্থ করব। যুবকটি খুশি হয়ে বলল, খুব ভালো কথা। কিন্তু মনে রেখো, আল্লাহই সবার সুস্থতা দেন। তুমি হবে তার একটা মাধ্যম। তার ছেলেটিও পড়াশোনায় ভালো। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আমি বড় বড় ব্রিজ বানাব, রাস্তা বানাব। মানুষের কাজে আসবে। 21তম অধ্যায়, কমিউনিটি সেবা। যুবকটি এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। মানুষ তার কাছে পরামর্শের জন্য আসে। সে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে। একবার দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ হল। দুই পক্ষই তাকে বিচারক মানতে রাজি হল। যুবকটি দুই পক্ষের কথা শুনল, প্রমাণ দেখল, তারপর ন্যায় বিচার করল। আল্লাহ তাআলা বলেছেন, সে বলল, তোমরা ন্যায় বিচার করো। এটা তাকওয়ার নিকটবর্তী। তার সিদ্ধান্তে দুই পক্ষই সন্তুষ্ট হল। তারা বুঝল যে সে কোনো পক্ষপাতিত্ব করেনি। স্থানীয় মসজিদে সে নিয়মিত ধর্মীয় আলোচনা করত, বিশেষ করে তরুণদের জন্য। তার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করত। তোমাদের মতোই আমিও একসময় গুনাহের কাজ করতাম, সে বলত। কিন্তু আল্লাহর রহমত অসীম। তিনি সবাইকে সুযোগ দেন। 22তম অধ্যায়, বার্ধক্যের প্রস্তুতি। বছরগুলো কেটে গেল। যুবকটি এখন আর যুবক নেই, মধ্যবয়স্ক হয়েছে। তার চুলে পাক ধরেছে। কিন্তু তার ঈমান আরও মজবুত হয়েছে। সে এখন আরও বেশি আখেরাতের কথা ভাবে। দুনিয়ার মায়া কমে গেছে। সম্পদ বৃদ্ধির চেয়ে নেক আমল বৃদ্ধিতে বেশি মনোযোগী। তার স্ত্রীও তার সাথে তাল মিলিয়ে চলেছেন। দুজনে মিলে আরও বেশি দানসদকা করেন, নফল নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন। তাদের সন্তানেরা এখন প্রাপ্তবয়স্ক। মেয়ে ডাক্তার হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার। দুজনেই ভালো মুসলমান হিসেবে গড়ে উঠেছে। একদিন তার মেয়ে বলল, বাবা, আমি গরিব রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার একটা প্রোগ্রাম শুরু করতে চাই। যুবকটি খুশি হয়ে বলল, আল্লাহ তোমার ভালো করুক। এটা খুব ভালো কাজ। 23তম অধ্যায়, অভিজ্ঞতা শেয়ার করা। এখন তার কাছে অনেক তরুণ আসে জীবনের পরামর্শের জন্য। সে তার নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে। দেখো, সে বলে, আমি তোমাদের বয়সে অনেক ভুল করেছি। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তোমরা আমার ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলো। একদিন এক তরুণ তার কাছে এল। আঙ্কল, আমি অনেক গুনাহ করেছি। এখন তওবা করতে চাই। কিন্তু লজ্জা লাগে। যুবকটি তাকে বলল, বাবা, লজ্জার কিছু নেই। আল্লাহ তাআলা খুশি হন যখন তার বান্দা তওবা করে। তিনি বলেছেন, আমার বান্দা যদি জানত আমি কত খুশি হই তার তওবায়, তাহলে সে আরও বেশি তওবা করত। এই তরুণটিও পরে একজন ভালো মুসলমান হয়ে উঠল। তার জীবনও পরিবর্তন হয়ে গেল। 24তম অধ্যায়, নাতিনাতনীদের সাথে। কয়েক বছর পর তার সন্তানেরা বিয়ে করল। তার নাতিনাতনী হল। সেই ছোট বাচ্চাগুলোর সাথে সময় কাটানোর মধ্যে সে অপার শান্তি পেত। তার এক নাতনী তাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি ছোটবেলা ভালো ছিলেন? সে হেসে বলল, না বেটা, আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তাহলে আমিও যদি দুষ্টামি করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? অবশ্যই বেটা। কিন্তু তুমি চেষ্টা করো ভালো থাকার। আর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিওই। তার নাতিনাতনীরাও তার মতো ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে লাগল। 25তম অধ্যায়, জীবনের শেষ পর্ব। এখন সে বৃদ্ধ হয়ে গেছে। চুল পুরোপুরি সাদা হয়ে গেছে। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার নমান এখনও মজবুত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। যদিও দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তবুও চেষ্টা করে। কুরআন তিলাওয়াত করে। দোয়া দুরূদ পড়ে।
সবচেয়ে বেশি সময় কাটায় আল্লাহর জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার গু। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে গি। কিন্তু সে ভয় পেল না। সে জানত যে মৃত্যু সত্য। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ২৬তম অধ্যায়, শেষ দিনগুলো। জীবনের শেষ দিনগুলোতে সে আরও বেশি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। পরিবারের সবাই তার সেবা করত। তার ছেলেমেয়েরা, নাতিনাতনীরা সবাই তার কাছে এসে দোয়া চাইত। সে সবার জন্য দোয়া করত। আল্লাহ তোমাদের সবার ভালো করুক। তোমরা সবাই ইসলামের উপর অটুট থেকো গো। একদিন সে তার স্ত্রীকে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে। তুমি আমার জন্য দোয়া করোগ। সেই রাতে সে অনেক তওবা ইস্তেগফার করল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। জান্নাতের জন্য দোয়া করল। ২৭ অধ্যায়, বিদায়। ফজরের নামাজের সময় তার অবস্থা খুব খারাপ হল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ইমাম সাহেব এলেন। কালেমা। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে ৭ বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। ৫০-৫০। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না।
সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল, গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে, তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম রিকশা? সত্যি? হ্যাঁ।
তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম, আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি, সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি, তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর।
প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? ৫০ টাকা। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। ৩ তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে ৩য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল।
বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। দুটো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা, তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের দুটো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম গ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল।
সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গু। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল।
তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স।
কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই।
আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে।
15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার,
আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। 13 অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা।
ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব